ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 13 এর এমসিকিউ এবং এসএকিউ তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1-1। এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। কোন প্রস্তাব? সঠিক উত্তর হবে কয়ের দাগে স্পেশাল প্রাইজের প্রস্তাব। 2-এর দাগে প্রশ্ন সুকুমার পেশায় ছিলেন। সঠিক উত্তর হবে পেশায় ছিলেন অধ্যাপক বাংলা বিষয়ে। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে খেয়া কবিতাটি কোন খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন কলিঙ্গের শঙ্করে সকল লোক স্মরণ করে। উত্তর হবে জৈমিনী মুনিকে। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। পরবর্তী প্রশ্ন চিঠি প্রবন্ধে বিবেকানন্দ ভারতের জলবায়ুকে বলেছেন গ্রীষ্মপ্রধান। পরবর্তী প্রশ্ন আপনারা শান্ত হন। আপনারা বলতে এখানে বোঝানো হয়েছে দুই রক্ষীকে। পরবর্তী প্রশ্ন সমনলীন হলো। সঠিক উত্তর হবে ঘুমের অব্যর্থ বড়ি। পরবর্তী প্রশ্ন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল কে? উত্তর হবে নিউটন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। 1-10 দাগে এরিক ফ্রম শঙ্কুর কাছে মিরাকিউরল চেয়েছিল 4টি। 1-11 দাগে প্রশ্ন দুই ভাইয়ের ঝগড়া আপনা আপনি মিটে গেছে। এই বাক্যে আপনা আপনি কী ধরনের সর্বনাম? এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। পরবর্তী প্রশ্ন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় হলো এখানে সাদৃশ্যসূচক অব্যয়। 1-13 দাগে প্রশ্ন সমীভবন শব্দের অন্য নাম হচ্ছে সমীকরণ বা ব্যঞ্জন সঙ্গতি। 1-14 দাগে প্রশ্ন পঙ্কজ কী ধরনের শব্দ? উত্তর হবে যোগরূঢ় শব্দ। পরবর্তী প্রশ্ন 1-15 দাগে সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল। এই বাক্যে ক্রিয়ার কালটি হলো ঘটমান অতীতকাল। 1-16 দাগে প্রশ্ন নিরুচ্ছ্বসিত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে নি যুক্ত উত যুক্ত শোষিত। 1-17 দাগে প্রশ্ন রোদ্দুর শব্দটি হলো অর্ধ তৎসম শব্দ। লুঙ্গি কোন ভাষা থেকে বাংলায় আগত? লুঙ্গি হচ্ছে বর্মী ভাষা থেকে বাংলায় আগত, অর্থাৎ বর্মী শব্দ। এরপরে আমরা জানব 2-1 দাগে এবার তার স্বরে কাতরতার স্বরে কে কি বলেছিলেন? নির্দিষ্ট ব্যক্তির বাবা কাতরতার স্বরে সঙ্গে একান্ত দুর্বলতা ছিল, সেটি হলো শোভন। আরেকবার পড়ছি, নির্দিষ্ট ব্যক্তির বাবার স্বরে কাতরতার সঙ্গে একান্ত দুর্বলতা ছিল, সেটি হলো শোভন। জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। 2-2 দাগে প্রশ্ন সেও তো পাপ। এখানে কোন পাপের কথা বলা হয়েছে? ধনী অবস্থায় ইলিয়াস দম্পতি নিজেদের স্বার্থেই মজুরদের খাওয়ার ওপর কড়া নজর রাখত। এই কাজটিকে শ্যামশ্যামাগির পাপ বলে মনে হয়েছে। কোনো কাজ কিভাবে হবে তা নিয়ে স্বামীর সঙ্গে মতের মিল না হওয়াকেও পাপ বলে মনে করেছে শ্যামশ্যামাগি। 2-3 থেকে প্রশ্ন সমবিবাহারী বলিল। কি বললেন? বাড়ির ঠাকুরকে মালা পরানোর জন্য সঙ্গীকে রাধারানী বনফুলের মালা দেয়। সঙ্গী অর্থাৎ অপরিচিত ব্যক্তি মালার মূল্য দিতে গিয়ে বলে ইহার দাম 4 পয়সা, এই লও। 2-4 থেকে প্রশ্ন নেভে না তার যন্ত্রণা কোন যন্ত্রণার কথা বলা হয়েছে? আবহমান কবিতায় বর্ণিত যে গ্রাম ও প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। 2-5 থেকে প্রশ্ন সন্ধ্যাকে নীল অভিধায় অভিহিত করার কারণ কি?
উত্তর হবে সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে, তাই সন্ধ্যাকে নীল অভিধায় অভিহিত করা হয়েছে। 2-6 থেকে প্রশ্ন, আমরা কবিতাটি প্রকৃতিগত কারণে কি জাতীয় রচনা? আমরা কবিতাটি দেশাত্মবোধক ও জাতীয়তাবাদী কবিতা। 2-7 থেকে প্রশ্ন, মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠাতা দ্বয়ের নাম লেখো। মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ার। 2-8 থেকে প্রশ্ন, হুতমের লেখা একটি গ্রন্থের নাম লেখো। হুতম অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ রচিত একটি গ্রন্থের নাম হলো হুতম পেঁচার নকশা। 2-9 থেকে প্রশ্ন, তোর জীবিকা বেশ পবিত্র কার কোন জীবিকার কথা বলা হয়েছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে পুরুষ অর্থাৎ ধীবর বা জেলে চরিত্রটির কথা বলা হয়েছে। সে জাল বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালায়, এই জীবিকার কথা বলা হয়েছে। 2-10 থেকে প্রশ্ন, স্বর্ণপর্ণীর উল্লেখ কোন বইতে রয়েছে? প্রাচীন শাস্ত্র চরক সংহিতায় স্বর্ণপর্ণীর উল্লেখ রয়েছে। এরপরে 2-11 থেকে প্রশ্ন, আর্গাসের আসল নাম কি? উত্তর হবে দেমিনগো বার্তালেমে সার্মিয়েন্তো। 2-12 থেকে প্রশ্ন, বিদুশেখরের ওজন কত? বিদুশেখরের ওজন ছিল 5.5 মণ। 25শে বৈশাখ রেখাঙ্কিত পদটি কুই ধরনের বিশেষণ পদ? উত্তর হবে 25শে পূর্ণবাচক বিশেষণ পদ। 2-14, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও বাঙালির উচ্চারণ প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে সেইগুলিকে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। যেমন শ্রী ছিরি, কীর্তন কীর্তন, জ্যোৎস্না জোছনা। তাহলে এখানে ছিরি, কীর্তন আর জোছনা হলো অর্ধ তৎসম শব্দ। 2-15 থেকে প্রশ্ন, বাংলায় যৌগিক স্বর কয়টি ও কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে 2টি, ওই এবং ঔ। পরবর্তী প্রশ্ন, তিনি স্বয়ং আজ আসবেন রেখাঙ্কিত পদটি কী ধরনের সর্বনাম? উত্তর হবে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। অপিনীতি কাকে বলে? উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যানুয়াল পরীক্ষার জন্য। শব্দের মধ্যে থাকা হর্ষই বা হর্ষৌ স্বরধ্বনির আগেই উচ্চারিত হওয়ার প্রবণতাকে তার নির্দিষ্ট স্থানের অপিনীতি বলে। যেমন সাধু সাউদ, কালী কাইল, দেখিয়া দীক্ষা। তাহলে সাধু, কাইল, দীক্ষা হলো অপিনীতি। এরপরে পরবর্তী প্রশ্নে তো আমরা চলে যাব সন্ধি বিচ্ছেদ। 2-18 দাগে বিপদ চিন্তা অর্থাৎ বিপদ চিন্তা আর সন্ন্যাসী। বিপদ চিন্তা সন্ধি বিচ্ছেদ করলে হবে বিপদযুক্ত চিন্তা। সন্ন্যাসীকে সম যুক্ত ন্যাসী। প্রত্যয়ের কাজ কি? নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির পরে যুক্ত হয়ে প্রত্যয় নতুন শব্দ বা নতুন ধাতু গঠনে সাহায্য করে, এটাই প্রত্যয়ের কাজ। চল যুক্ত অন সমান চলন, তাহলে নতুন শব্দ হলো চলন। দোকান যুক্ত দ্বার সমান দোকানদার, তাহলে প্রত্যয়ের কাজ হলো নতুন শব্দ সৃষ্টি করা। শেষ প্রশ্ন 2-20 দাগে সকর্মক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য লেখো। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন রমা ভাত খায়, এখানে খায় হচ্ছে সকর্মক ক্রিয়া, এই ক্রিয়ার কর্ম হচ্ছে ভাত। অপরপক্ষে যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন সে নাচে, নাচে হচ্ছে ক্রিয়াপদ অথচ তার কোনো কর্ম নেই। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।